আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৬৪। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আবিরের কথা শুনে মেঘের কোমল হৃদয় মুচড়ে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত দৃঢ়তায়। আবিরের চোখ দুটো বন্ধ, ব্যর্থতার গ্লানি মুখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করল, আপনি পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সয়ে যাব। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুরে ভাসিয়ে ফেলুক, তবুও উষ্ণতায় তোকে পরিপূর্ণ রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভারী করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সময় যত এগিয়ে যাচ্ছে, পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। সপ্তাহ কেটে যাচ্ছে। আবিরের ভাবগতিতে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে। আবির চাচুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায়ও ফিরে না। ৩টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি দুটোর কাজ একা হাতে সামলাচ্ছে। কখনো রাত ২টা-৩টায় বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। মেঘ দিনে কয়েকবার করে কল দিয়ে আবিরের খোঁজ নেয়, তবে ইদানিং আবির মেঘের সাথে তেমন কথাও বলে না। সবসময় দায়সারা ভাব নিয়ে কথা বলে। মেঘ এর নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন। কিন্তু আলী আহমদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বড় আব্বুর মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কিতে চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল, না, বলা হয়নি এখনো। মালিহা খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের ফ্লাইট? আলী আহমদ খান মেকি স্বরে বললেন, কেন, তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? মালিহা খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, আবির কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিল, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। অপ্রত্যাশিত বাক্য কূর্ণকহরে প্রবৃত্ত হওয়া মাত্রই মেঘের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আখি যুগল পূর্বের তুলনায় আরো বেশি প্রশস্ত হয়ে গেছে। বুকের ভেতর কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মেঘের হৃদয়ের উষ্ণ অনুভূতিরা মেঘের গলা চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতরে তোলপাড় চোখে মুখে ফুটে উঠতেই বেশ সময় লাগলো না। মেঘের দৃষ্টি নিরেট, চোখে নেই কোনো লুকোচুরি। ভুরু যুগল কুঁচকে আছে, দৃষ্টি জুড়ে আহাজারি। দু চোখ ছলছল করছে। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, পড়াশোনার নাম করে ৭ বছর দূরে ছিলি, কিচ্ছু বলিনি আমি। আর সহ্য করতে পারবো না, কোথাও যাবি না তুই। মালিহা খান আলী আহমদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না। টাকা পয়সার প্রয়োজন নেই। আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি। তোমার ছেলে নিজে বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরো ৪-৫ মাস আগেই নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এজন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। মালিহা খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কি বলছে আবির? আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু, এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। আবিরের ভেজা কণ্ঠের কথা শুনে মালিহা খান নিজেকে সামলে নিতে পারলেন না। কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুই বলবো না। মালিহা খান নিজের রুমে চলে গেছেন। হালিমা খান আর আকলিমা খানও সেই দিকে ছুটলেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিহা খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে। আশেপাশের ভাবসা গরমে মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে। গত ১ সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না। সামনাসামনি দেখা হলে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকে দূরেই থেকেছে। আজও আবির সেই চোখে তাকাতে পারছে না। ওই দু চোখে তাকালে আবির বিধ্বস্ত হয়ে যাবে।
যখন থেকে প্রজেক্টের বিষয়ে কথা হয়েছে, তখন থেকে আবির মেঘকে অল্প বিস্তর বোঝাতে শুরু করেছে। সরাসরি না বললেও কৌশলে অনেকবারই বুঝিয়েছে যে এই মিনহাজের প্রতি আবিরের একরাশ আক্রোশ ছিল। যারা মেঘের আশেপাশে ভিড়লেও আবিরের মেজাজ গরম হয়ে যেত, সেই মিনহাজদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। মেঘকে সর্বক্ষণ সহিংসু আর ধৈর্যের কথা বলে এসেছে। আলী আহমদ খান হঠাৎ ভনিতা না করে জিজ্ঞেস করলেন, আবির, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাচ্ছ? আবির শটান দাঁড়িয়ে চোয়াল শক্ত করে জবাব দিল, না, আমার কিছুই বলার নেই। আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমের দিকে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থম মেরে বসে আছে। মেঘের নীরবতায় চারপাশ স্তব্ধ হয়ে আছে। তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলে উঠে গেছে। মিম দু তিনবার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভিতর যে তোলপাড় চলছিল, এখন তার ছিটে ফোঁটাও বাহিরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা দুই চোখের পানি শুকিয়ে গেছে। গলায় আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী আহমদ খানরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমের দরজা বন্ধ করে সেই যে দেওয়াল ঘেঁষে বেলকনিতে বসেছিল, সারাদিনে 1 ইঞ্চিও নড়েনি। সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করে নিয়েছে আর মনে মনে আবিরের কথা ভাবছে। আবির বলেছিল, কাউকে অনেক বেশি সহিংস হতে হবে। মেঘ সেই দিনই কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল, তবে সেই ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করে ফেলবে, সেটা সে বুঝতে পারেনি। মেঘ ফোনে একের পর এক কল বাজতেছে। মিম কিছুক্ষণ পরপর দরজায় এসে ডাকছে, কিন্তু মেঘ বেলকনি থেকে একবারের জন্য উঠছে না। সরাসরি রোদের প্রখরতা কখনোই সহ্য করতে পারে না মেয়েটা। অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিতেই দেখল আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলে আনন্দে মেঘের মন নেচে ওঠে, অথচ আজ এতগুলো কল আসার পরও চোখে কোনো উজ্জ্বলতা নেই। শুকনো ঠোঁটে হাসির রেশমাত্র নেই। কান্নায় মেঘের বুক ভেঙে আসছে, তবুও কাঁদতে পারছে না। এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে ধরতে উপাস থেকে আবিরের হুংকার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুংকারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে কি শান্তি পাবি? মেঘ গলা খেকেড়ে দিয়ে আর্তনাদ করে উঠল, বাজে কথা বলবেন না প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না? এটা কি ঠিক? মেঘ আমতা আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কোথায় ছিলি? মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস? না। আবির শক্ত কণ্ঠে বলল, তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি। আমার যেন অপেক্ষা করতে না হয়। মেঘ ভনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি। মেঘ আর কিছু বলতে পারল না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও 1 ঘন্টার আগেই বাসা থেকে বেরিয়ে রিকশায় করে রওনা দিল। বাসায় একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিহা খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন। হালিমা খান সেখানেই বসে আছেন। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছেন। মেঘ কিছুটা সামনে এগোতে আবিরকে দেখল। মেঘকে দেখে আবির জিজ্ঞেস করল, খেয়ে আসছিস? মেঘ ওপর নিচ মাথা নাড়ল। পশ্চিমা আকাশে সূর্যের রক্তিম আভায় ছেয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিকশাতে বসল। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিকশা চলছে। কারো মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিকশা থামাতে বলল। রিকশা থেকে নেমে দুজনে হাঁটতে শুরু করলো। মেঘের চিবুক নামানো। কিছুটা এগোতে আবির খুব ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে থেকে কাউকে কিছু বলিনি। কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্তত পক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভুরু কুঁচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুই কি এখনো রেগে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটো চেয়ারে দুজন বসেছে। 2 কাপ চা অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে।
মেঘের চোখের দিকে সে ১ সেকেন্ডের জন্য তাকাতে পারছে না। মেঘ একদৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসল। ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঁচিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না। কাপে তখন অর্ধেক চা আছে, সেভাবেই কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল আবির, অথচ বুকের ভেতরকার হাহাকারে নিজে অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা শপিং ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে। ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে দিতে গুরুভার কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পরে রাখবি। তোর একটা অবহেলায় আমার একটা কল যদি মিস হয়, তারপর বুঝাবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতে আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতে আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভুরু কুঁচকে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চটজলদি বলে উঠল, মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল, বাসায় যাব না? আবির ভুরু কুঁচকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকের রাত চাই। কাল থেকে হুটহাট জোর করার মতো কেউ থাকবে না। তুই তোর মতো থাকতে পারবি। মেঘ চোখ গোল গোল করে তাকালো, ততক্ষণে আবির সামনে থেকে চলে গেছে। মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করলো। টুকিটাকি কেনাকাটা শেষে বেরিয়েছে। আজ কারো মুখে তেমন কোনো কথা নেই। অনেকটা সামনে এগোতেই দেখলো মেলা চলছে। সন্ধ্যার পরপর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশেপাশের মানুষজন দেখছে। কত কত কাপল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, একসঙ্গে বসে খাচ্ছে। এসব দেখে মেঘের বুকের ভেতর খুঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে। নিজের অজান্তেই মুচকি হেসে বলল, নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার নয়। মেঘের আনমনে আশেপাশে তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখেও বলল, যাব না। আবির মৃদু হেসে সামনে থেকে দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আবির অতি সপ্তপর্ণে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। বাসায় এত এত কাচের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাচের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভেতরে ৩টা আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর করে ডিজাইনের ৩ সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দেখ। মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের ১ সেট চুড়ি। আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে, ওইগুলো পর। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলেছে বড় হবে? এগুলো ঠিকঠাক মতো লাগবে। আবির মলিন হেসে বলল, ওয়েট। আবির ২ সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের ২ হাতে পরিয়ে দিয়েছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ি আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানো শেষে মেঘ ২ হাত নাড়িয়ে দেখতে লাগলো। আবিরের দেওয়া চুড়ির সেট খুব সুন্দর মতো লাগছে, অন্যটা একটু বড় হয় মনে হচ্ছে খুলে পড়ে যাবে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, আমার হাতে ওই চুড়িটা লাগবে, এটা আপনি কিভাবে বুঝছেন? আবির দুচোখ ছোট করে হাসলো। কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলি। আবিরের মুখে দুষ্টু হাসি দেখে মেঘ ভুরু কুঁচকালো। সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে। ছেলেটাও কেমন করে হাসছে। বিরক্তিতে মেঘ বলল, চলুন এখান থেকে। আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। ছেলেটা সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল, সরি ভাবি, আমি আর হাসবো না। আপনার যা পছন্দ হয় নিন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো। পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে। আবিরের ঠোঁটে তখনও হাসি লেগেই আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনার বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসলো। তারপর আদুরে ভঙ্গিতে শুধালো, আর কি নিব? আবির ওষ্ঠযুগল আরো প্রশস্ত করে বলল, হায়রে মেয়ে মানুষ, ১ সেকেন্ডে সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের বাহু ২ আঙুলে পরক করে
মেঘের হাতটার ওপরে তুলে মেঘকে দেখিয়ে আবির অকস্মাৎ শক্ত কণ্ঠে বলল, এখন যেমন রেখে যাচ্ছি, ফিরে এসেও যেন তেমনই পাই। ১ ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘ ওষ্ঠ উল্টিয়ে বিড়বিড় করে বলল, কেন? আবির নিরেট কণ্ঠে বলল, আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আসে। আবির দোকান থেকে দুটো টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙুলে পরিয়ে পরিয়ে দেখছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া বোধহয় আর কিছুই হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়ে অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময়, তার মনোযোগ আর ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলোই খুবই মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিম আর আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে বেরিয়ে আবার দুজন হাঁটতে শুরু করলো। এর মধ্যে তানভীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য রিকশা নিতে চেয়েছিল, কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল, তাই রিকশায় ওঠেনি। এই যে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিকশায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবে রিকশায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই ৩টা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাল্লাহ বেশ সুন্দরী, আবার সাজুগুজুও করেছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে। মেঘ ভুরু কুঁচকে তাকিয়ে আছে। ৩টা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশের ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ। কেন? আরেকটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢোক গিলল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সে সাথে আবিরের যত্ন, দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনো কিছু না বললেও মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল, বলছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা, আর আবির ভাইকে কিভাবে চিনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবির ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই বলে ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলি ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি হেসে বলল, ও আচ্ছা, তুমিই তবে সে, যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাহিরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখে সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে, তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুবই লাকি যে আবিরের মতো একজন মানুষ পেয়েছো। আরেকটা মেয়ে চাপা স্বরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ, এখন আসি। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এক্ষুনি চলে আসবে। বসুন আপনারা, আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিত ভাববে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছি। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে, আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশের জন ধমক দিল, মুখটা বন্ধ রাখ তোর, মেয়েটা কি ভাববে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে আসছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পেছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো, আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আহারে, মেয়েটা আপনাকে কত ভালো। বলতে আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল,
আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বোনটাকে বকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখে পূর্বের ন্যায় গাম্ভীর্যতা রেখে আবারও বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বনু? মেঘ সাফাই দেওয়ার স্বরে বলল, এক মেয়ে বলেছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কোনটা আসছিল? মেঘ চোখ বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়েকজনের ক্রাশ উনি? আবির অকস্মাৎ টেবিলের নিচে তানভীরের পায়ে পাট চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেক মেয়ে পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবির আর তানভীর দুজনে মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে আসছিল, কি বলেছে, এসব ভেবে দুইজন ভাই আটকে উঠছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হওয়ায় মেঘ অনেক কথাই তানভীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথা অতর্কিতে ভাইয়ের সামনে বলতে থাকবে। তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরব। মেঘ আস্তে করে বলল, তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসায় মেন গেটে পার হতে সবাই একদৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞেস করতে যাবে অমনি পেছন থেকে তানভীর এসে বলল, কিরে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিম আর আদির জন্য জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হইতেছে, তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা দুই ভাই বোনকে একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম? তানভীর ভুরুকুসকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না। এরপর থেকে বনুকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসব। তাহলে হবে তো? আলী আহমদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে? মিমার আদিকে নিলে না কেন? তানভীর মেকি স্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না। পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব, রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভুরু উঁচিয়ে বললেন, অফিসিয়াল মিটিং? তানভীর রাশভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকেই নিতে হবে। তার জন্য মিটিং প্রয়োজন না? হ্যাঁ অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলে। ঠিক আছে, তুমি রুমে যাও। তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে। নিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল চুল খুলে মাথার টিকলি, নতুন কেনা বড় বড় ঝুমকা, হাত ভর্তি চুড়ি, কোমরের বিছা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকের পরা প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে, আবার ঘোমটা তুলে নিজেকে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে। চুলে হাত খোপা করে বিছানায় এক কোণে চুপটি করে বসে পড়েছে। মনে মনে ভাবছে, ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি। অকস্মাৎ মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় ৯ বছর আগের কথা, যখন প্রথমবারের মতো আবির দেশ ছাড়ার কথা হচ্ছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না। কিছু তো বল মেঘ, প্লিজ। অথচ মেঘ সেই দিন একবারের জন্য মুখ খোলেনি। এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলোর মানেও বোঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেই দিন আবিরকে কাটা বেছানোর পথকেই বেছে নিতে হয়েছিল। তখন আবির বাড়ি ছাড়ার সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ, অথচ আজ সম্পূর্ণ উল্টো। আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে। মালিহা খানকে বোঝানোর পর উনি মেনে নিয়েছেন, কিন্তু মেঘ কোনো কিছুই বোঝার অবস্থাতে নেই। আবিরের উপস্থিতি ছাড়া মাত্র ৭ দিনে মেয়েটা আধমরা হয়ে গিয়েছিল। সেখানে ৭ সমুদ্র পার হয়ে আবির চলে যাবে, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ঘন্টা দুয়েক যাবৎ মেঘ এলোপাথারি ভাবনায় মগ্ন। হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের ৩ বান্ধবী, যাদের মধ্যে একজন বলেছিল, তুমিই তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি।
বাড়িতে পড়ে থাকলে বাইরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। এটুকু মনে পড়তেই মেঘ অকস্মাৎ সোজা হয়ে বসলো। রেস্টুরেন্টের বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন এটার মানে বেশ বুঝতে পারছে। মেঘ নিজেকে নিয়ে প্রশ্ন করল, তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন? মেঘের হৃদস্পন্দন জোরালো হতে শুরু করেছে। আচমকা বুকের বাঁ পাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে। ৯ বছর যাবৎ আবির ভাইকে কত কষ্ট দিয়েছে, সেসব ভেবে মেঘের কলিজা কাঁপছে। যদিও মেঘ শিওর না এটা কেবল সন্দেহ, তবুও মেঘ স্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু ভেবে পাচ্ছে না। দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা ১১টা থেকে ১২টার ঘরে। আবিরের রুমের দরজা চাপানো, তবুও ইতস্ততা ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল। ছুটে গেল রুমের ভেতরে, কিন্তু আবির রুমে নেই। রুমে লাগেজের সাথে প্রয়োজনীয় সবকিছু গুছানো দেখে মেঘের বুকটা আবারও স্যাঁত করে উঠল। রুমে ফোন দেখে শিওর হলো আবির বাসায় আছে। রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে। ছাদের কার্নিশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির, দৃষ্টি আকাশের পানে। মেঘ দরজায় ধাক্কা দিয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে। আবিরের পেছন সাইডে দেখেই মেঘ বুঝতে পেরেছে। মেঘের বুকের ভেতরে আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল। আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘের নুপুরের শব্দ আবিরের কুণ্ণকহরে প্রবেশের আগেই মেঘ পেছন থেকে আবিরকে ঝাপটে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে এগিয়ে ছাদের সাইডের দেওয়ালের হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেঘের ছোট ছোট দুটো হাত আবিরের বুকের ওপর। মেঘের অবাধ কান্না আবিরের পিঠের দিকে টি শার্টটি ভিজিয়ে যাচ্ছে। আবির এক হাতে নিজের দুচোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘুরালো। মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। মেঘের গগন বিদায়ী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে। ছাদ বয়ে যাওয়া হিমশীতল হাওয়া থেমে গেছে। পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে। আবিরের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের থেকে কিছুটা ওপরে, আরেক হাত পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জোরে শব্দ করে কাকতি শুরু করে। এ প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতে সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করছে। এর আগে যে কয়বার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে। তবে আজ দুজনের মাঝে ১ ইঞ্চি দূরত্বও নেই। দুটা নিষ্কুশল হৃদয়ের মানুষের কান্নাতেই একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার ওপর আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে। কেশরাজ বলতে চুল। চুল ভেদ করে মাথার উপরে পড়ছে, মানে মাথার স্ক্যালভে পড়ছে। কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধি করতে পারেনি। আবির সঙ্গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাত করে রাখতে মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখটা চেপে ধরেছে। অকস্মাৎ মেঘের খোপার বাঁধন খুলে আবিরের দুহাত ঢেকে মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর ওপর পর্যন্ত। আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজেরাও যেন লুকিয়ে পড়েছে আবিরের ভালোবাসার বন্ধনে। মেঘ আবিরের বুকের বাম পাশে মাথা রেখে অবাধে কাঁদছে। আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে। প্রায় ৪৫ মিনিট পেরিয়ে গেছে, অথচ মেঘ থামছেই না। আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থাম প্লিজ। মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামল, তবে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। খানিক স্থির হওয়ায় আবির বুকের বাম প্রকোষ্ঠ থাকা হৃৎপিণ্ডটা প্রবল স্পন্দন অনুভব করছে, যা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মেঘের কান্না থেমে গেছে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, থমকে গেছে। মেঘ ফোপানো কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আবির এক হাতে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে মোলায়েম কণ্ঠে বলল, এই বিস্তৃত নক্ষত্রমণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক ৫ মাস পর মেঘ যা চাইবে, ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখব না, কথা দিলাম। শুধু এইটুকু ধৈর্য রাখ প্লিজ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই। আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল।
তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। হ্যাঁ, এবার হাঁটা বন্ধ করো। গল্প শেষ। আবার কালকে। সবাই হাঁ করে শুনছে। বুঝে ফেলছি। শোনো, যারা এখনো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো নাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।